আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়ের দুইটা মডেল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে হচ্ছে আমরা রাদারফোর্ড এবং বড় পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে হচ্ছে শুধু আমরা মডেল নিয়ে আলোচনা করব না, আজকের ক্লাসে হচ্ছে আমাদের এই মডেল থেকে কি কি প্রশ্ন বোর্ডে আসে এই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলো আমরা কথা না বলে ঝটপট হচ্ছে পরমাণু দুটো মডেল শিখে ফেলি। তাহলে দেখো, প্রথম আমি যে মডেল নিয়ে আলোচনা করব এই মডেলটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে দেখো, আজকের ক্লাসটা বেসিক ক্লাস হচ্ছে আমাদের কি বলছে প্রশ্ন আসা, যে পরীক্ষা আসা যে প্রশ্ন তার ভিত্তিতেও ক্লাস হবে, মেইনলি বেসিক ক্লাসের মতোই। এর আগে হচ্ছে আমি একটা বেসিক ক্লাস অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে দেখো, সেই বেসিক ক্লাসে আমি পরমাণু সম্পর্কে বিস্তারিত কথা বলেছি, যে পরমাণু কই থেকে পাওয়া যায়, একটা পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়। দেখো, একটা পরমাণুকে ভাঙলে কিন্তু 3টি স্থায়ী মৌলিক কণিকা এবং 200টি অস্থায়ী কণিকা পাওয়া যায়, এবং 3টি মৌলিক কণিকার ভেতরে আছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এবার দেখো পরমাণু সম্পর্কে মোটামুটিভাবে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় বা পরমাণু কই থেকে পাওয়া যায় এটা জানা গেছে। কিন্তু এখন পরমাণুটা আসলে কেমন হবে এইটা নিয়ে প্রথমে চিন্তা করেছে বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি চিন্তাটা কত সালে করছে জানো? তিনি চিন্তাটা করছে হচ্ছে 1911 সালে। 1911 সালে। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালের? তাহলে প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের এমসিকিউ থাকতে পারে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কত সালের? রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে 1911 সালের। দেখো, আমাদের পরমাণু মডেলের ব্যাখ্যাটা জানা যতটা না প্রয়োজন, তার সমান প্রয়োজন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কীরকম, দেখতে কীরকম। আমাদের প্রশ্নে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্রটা দেওয়া থাকে। তাহলে দেখো, আমরা প্রথম হচ্ছে চিত্রটা দেখে নিই, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্রটা কীরকম হবে। তাহলে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্রটা আমি মোটামুটিভাবে আঁকানোর চেষ্টা করি। তাহলে দেখো, মোটামুটিভাবে দেখো এরকম রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্রটা হয়ে থাকে। এই চিত্রটা অবশ্যই তোমাকে জানতে হবে, ম্যাক্সিমাম সৃজনশীলে এই চিত্র দেওয়া আছে। একটি দেওয়া আছে চিত্র 1, না হয় চিত্র ক, না হয় চিত্র খ, এভাবে দিয়ে বলছে চিত্র 1 ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন দেখো অনেক স্টুডেন্ট আছে, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে খুব ভালোভাবে একদম মুখস্থ করে ফেলছি, মানে মোটামুটিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে খুঁটিনাটি সবই জানি, কিন্তু সৃজনশীলে আমাদের এই চিত্র দিয়ে ব্যাখ্যা করতে বলছে। অনেক স্টুডেন্ট বলে কমন তো বললো না, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ে গেছি, বোরের পরমাণু মডেল পড়ে গেছি, কিন্তু পরীক্ষায় তো আমরা কমন পাইনি। তাহলে দেখো, চিত্রটা অবশ্যই ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্র কিন্তু কীরকম। আর তোমরা যদি তৃতীয় অধ্যায়ের সৃজনশীলগুলোর দিকে খেয়াল করবা, দেখবে ম্যাক্সিমাম সৃজনশীলে যদি রাদারফোর্ড এবং বড় পরমাণু মডেল নিয়ে প্রশ্ন করে থাকে, তাহলে দুইটা চিত্র দিয়ে দিছে। একটা হচ্ছে যে রাদারফোর্ডের এই চিত্রটা, আরেকটা চিত্র হচ্ছে বড় পরমাণু মডেলের চিত্র দিয়ে দেয়। এরপর চিত্র দুইটার ভেতরে বলে কোন মডেলটা বেশি গ্রহণযোগ্য, ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানি। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে? 1911 সালে। এবার দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্রটা জেনে নিলাম। তাহলে এটা খেয়াল করবো অবশ্যই আমাদের বোর্ড প্রশ্নের জন্য। এবার আমরা তো চিত্র খেয়াল করলেই হবে না, বোর্ড প্রশ্নে তো আমাদের লিখে আসতে হবে। তাহলে চলো হচ্ছে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যা জানি। আমি খুব সহজভাবে, আমি যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি রাদারফোর্ড পরমাণু মডেলটা। তাহলে দেখো, প্রথম ব্যাখ্যাটা হচ্ছে পরমাণু সমস্ত জায়গায় ফাঁকা। পরমাণুর সমস্ত জায়গায় ফাঁকা, সমস্ত জায়গা ফাঁকা। তাহলে দেখো প্রথম ব্যাখ্যাটা, তাহলে দেখো আমার বইয়ের ব্যাখ্যার সাথে কিন্তু আমার ব্যাখ্যা অনেকটা মিলবে না, আমি যতটা পারি সহজ করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। তাহলে আমার প্রথম ব্যাখ্যাটা হচ্ছে পরমাণু সমস্ত জায়গায় ফাঁকা। এরপরে 2 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে পরমাণুর সামান্য অংশে বা অতি ক্ষুদ্র অংশে পরমাণুর কেন্দ্র থাকে, যাকে নিউক্লিয়াস বলে।
তোমরা কি জানো নিউক্লিয়াসের আবিষ্কারক কে? নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি প্রথমে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের ভার্সিটির পরীক্ষায় কিন্তু অনেক সময় এসে যায়। তাহলে এবার দেখো, পরমাণু সামান্য অংশে পরমাণু কেন্দ্র থাকে যাকে বলা হয় কি? নিউক্লিয়াস। এবার দেখো 3 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে পরমাণুর সমস্ত ভর, পরমাণুর সমস্ত ভর পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে পঞ্জীভূত থাকে। পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে পঞ্জীভূত থাকে, নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, তাহলে দেখো আমি 3 নম্বর ব্যাখ্যা পর্যন্ত আসার পর একটু থেমে গেলাম। তাহলে চলো হচ্ছে 3 নম্বর ব্যাখ্যা সম্পর্কে আমরা হচ্ছে যখন এইচএসসিতে পড়াশোনা করব তখন আমাদের রসায়ন বইয়ে অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের এই যে 3টা ব্যাখ্যার ভেতরে একটা সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে ব্যাখ্যাটা কি? পরমাণুর সমস্ত জায়গাটা যে ফাঁকা এবং পরমাণুর অতি ক্ষুদ্র বা সামান্য অংশে যে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস থাকে, এটা বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে জানলো? এইটা প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানী রাদারফোর্ড কেমনে জানলো যে পরমাণুর সমস্ত জায়গায় ফাঁকা বা পরমাণুর সামান্য অংশে পরমাণুর কেন্দ্র বা কেন্দ্র থাকে যাকে নিউক্লিয়াস বলে। তাহলে দেখো বিজ্ঞানী রাদারফোর্ড একটা আলফা কণা মানে একটা পরীক্ষা করেছিল যাকে আলফা কণা পরীক্ষা বলা হয়। তিনি একটা স্বর্ণের পাত নিয়েছিল, ধরুন এটা একটা স্বর্ণের পাত, তিনি একটা স্বর্ণের পাত নিছে, খুব সামান্য পুরুত্বের একটা স্বর্ণের পাত নিছে। নেওয়ার পর স্বর্ণের পাতের 4 সাইডে তিনি জিঙ্ক সালফাইডের একটা পর্দা নিছে। তাহলে ধরো এটা হচ্ছে স্বর্ণের পাত, এটা হচ্ছে স্বর্ণের পাত এবং এর 4 সাইডে তিনি জিঙ্ক সালফাইডের পর্দা নিছে। এখন প্রশ্ন হচ্ছে আলফা কণা হচ্ছে স্বর্ণের পাতকে ভেদ করতে পারে। এখন সে ভেদ করে আসলে আলফা কণাগুলো গেছে কিনা তা পরীক্ষা করার জন্য তিনি জিঙ্ক সালফাইডের পর্দা দিয়েছে। এখানে প্রতিফলিত হয়েছে, মানে এখানে মানে আলফা কণা মানে স্বর্ণের পাত ভেদ করে যাওয়ার পর জিঙ্ক সালফাইডের পর্দায় সে আঘাত আনছে। তাহলে বোঝা গেছে যে আসলে আলফা কণাগুলো স্বর্ণের পাত ভেদ করে গেছে বা কোন দিকে গেছে এগুলো সূক্ষ্মভাবে জানা যায়। ধরো এখানে একটা এইখানে ধরো আলফা কণা আছে, আলফা কণা মানে হাইড্রোজেন না, এইটা দেখো আলফা কণা, এটা ধরো আলফা কণা। বিজ্ঞানী রাদারফোর্ড প্রায় 100টি আলফা কণা মানে 100টি আলফা কণা করছে আর 100টি আলফা কণা প্রয়োগ করছে। 100টি আলফা কণা প্রয়োগ করার পরে দেখা গেছে যে 99টি আলফা কণা হচ্ছে স্বর্ণের পাতকে ভেদ করে চলে গেছে, স্বর্ণের পাতকে ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দায় আলোক প্রভাব সৃষ্টি করেছে। ঠিক আছে, প্রায় 100টি আলফা কণা চলে গেছে। 100টি আলফা কণার ভেতরে 99% আলফা কণায় চলে গেছে। 1% আলফা কণা অর্থাৎ একটি আলফা কণা সে হচ্ছে পেছন দিকে ফিরে আসছে, অর্থাৎ সে পেছন দিকে ফিরে আসছে। ঠিক আছে, সে পেছন দিকে ফিরে আসছে। তখন বিজ্ঞানী রাদারফোর্ড চিন্তা করলো যে 100টা আলফা কণার ভেতরে যদি 99টা আলফা কণা ভেদ করে অর্থাৎ স্বর্ণের পাতকে ভেদ করে চলে যায়, তাহলে একটা আলফা কণা যদি ফিরে আসে তার মানে পরমাণুর সামান্য অংশে বা অতি ক্ষুদ্র অংশে কিছু একটা আছে। তখন সে চিন্তা করলো আসলে ওই অংশটা কি। দেখো সে যে চলে আসলো, তাহলে দেখো আলফা কণা কিন্তু ধনাত্মক। ঠিক আছে, আলফা কণাগুলো হচ্ছে ধনাত্মক। তাহলে ধনাত্মক যখন সে চলে আসছে তার মানে নিশ্চয়ই তাকে বিকর্ষণ করছে, আর আমরা জানি ধনাত্মককে বিকর্ষণ করে। ঠিক আছে, আর ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে। তার মানে যখন একটা কণা ফিরে আসছে সেখান থেকে, তখন সে চিন্তা ভাবনা করছে যে পরমাণুর ভেতরে কোনো একটা কিছু আছে, ওই অংশটা অবশ্যই ধনাত্মক অংশ, কারণ আলফা কণা তো অবশ্যই ধনাত্মক। তার মানে ফিরে আসছে মানে কি বিকর্ষণ হয়েছে, তার মানে সে চিন্তা ভাবনা করলো যে পরমাণু কি। তাহলে এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় পরমাণু সমস্ত জায়গায় ফাঁকা, তার মানে পরমাণু সামান্য অংশে পরমাণুর কেন্দ্র থাকে যাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা। এবং নিউক্লিয়াসে তো ধনাত্মক চার্জযুক্ত, কি যুক্ত? তার মানে এবং নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। তখন সে বলল যে পরমাণুর অতি ক্ষুদ্র অংশে একটা কিছু আছে যেটা ধনাত্মক চার্জযুক্ত, তখন সে তার নাম দিল কি? নিউক্লিয়াস। ঠিক আছে, এবার দেখো পরমাণু সমস্ত ভরই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তাহলে দেখো মোটামুটিভাবে এই যে পরীক্ষা দিয়ে কিন্তু এই 3টা ব্যাখ্যা করা যায়।
তাহলে চলো হচ্ছে আমরা 4 নম্বর ব্যাখ্যায় চলে যাই। তাহলে দেখো আমাদের 4 নম্বর ব্যাখ্যাটা কি হবে। 4 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে ইলেকট্রনের ভর নেই। ইলেকট্রন যেহেতু ভর নেই সেহেতু নিউক্লিয়াসের ভর বলতে বোঝাই হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভর। ইলেকট্রনের যেহেতু ভর নেই সেহেতু কি বলছে, নিউক্লিয়াসের ভর বলতে ইলেকট্রনের ভর শূন্য। তাই পরমাণুর ভর বলতে নিউট্রন এবং প্রোটনের ভরকে বোঝায়। প্রোটনের ভরকে বোঝায়। ঠিক আছে। এরপরে আমাদের 5 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পরমাণু নিউক্লিয়াসের অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে। এরপরে দেখো আমাদের 6 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ। এই ব্যাখ্যাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ব্যাখ্যাটা অর্থাৎ পরমাণু যে চার্জ নিরপেক্ষ এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে, এবং এই প্রশ্নটা হচ্ছে আমাদের খ নাম্বার অর্থাৎ খ নঙ্গে অনেক বেশি পরিমাণে এসে যায়, যে পরমাণু কেন চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য। এমসিকিউ থাকতে পারে পরমাণু কি ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, চার্জ শূন্য নাকি যেভাবে হোক। তাহলে এখান থেকে যদি আমাদের এমসিকিউ করে তার মানে কি পরমাণু চার্জ নিরপেক্ষ মানে কি অ্যান্সারটা হবে কি শূন্য। যদি এমসিকিউ থাকে তাহলে পরমাণু চার্জ, এমসিকিউ যদি দেয় নিচের কোনটি পরমাণু অর্থাৎ পরমাণুর চার্জ কত, তাহলে অপশনে অবশ্যই ক নম্বরে ধরো যে কোনো মানে 3টা অপশন দিয়ে ধরো একটা অপশনে শূন্য দিবে, তার মানে যে অপশনে শূন্য আছে ওই অপশনটাই আমাদের কি হবে সঠিক হবে। তাহলে দেখো পড়াশোনা করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা মানে টপিক ভালোভাবে পড়তে হবে। এরপর ওই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন আমাদের বোর্ড করেছে বা বোর্ড করতে পারে এগুলো যদি আমরা খেয়াল করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা বোর্ড প্রশ্ন কোনোটাতে কি আটকিব না। তাহলে দেখো পরমাণু যে চার্জ নিরপেক্ষ এটার ব্যাখ্যাটা কি। পরমাণু চার্জ নিরপেক্ষ কারণ কি, কারণ পরমাণুতে অর্থাৎ একটা পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে যারা পরস্পরকে প্রশমিত করে দেয়। তাই পরমাণু হচ্ছে কি চার্জ শূন্য বা চার্জ নিরপেক্ষ। তাহলে দেখো আমরা মোটামুটিভাবে আমাদের 6 নম্বর ব্যাখ্যায় চলে আসছি। এবার দেখো লাস্টের যে ব্যাখ্যাটা এটা হচ্ছে রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে। তাহলে দেখো আমি এক নজরে আবার হচ্ছে ব্যাখ্যাটা পড়ি। তাহলে প্রথম ব্যাখ্যাটা হচ্ছে পরমাণু সমস্ত জায়গায় ফাঁকা, পরমাণু সামান্য অংশে পরমাণুর কেন্দ্র থাকে যাকে নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। পরমাণুর সমস্ত ভর পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। ইলেকট্রনের ভর শূন্য, তাই পরমাণুর ভর বলতে নিউট্রন এবং প্রোটনের ভরকেই বোঝায়। এরপরে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে। এরপরে 6 নম্বরের ব্যাখ্যাটা হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন, কারণ পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে ঠিক তত সংখ্যকই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে যারা পরস্পরকে কি করে দেয় প্রশমিত করে দেয়। তাহলে চলো আমরা হচ্ছে এই ব্যাখ্যাটাও একটু জেনে নিই কিভাবে। দেখো যে আসলে এটা তো বাংলা পড়ার মতো, তাহলে আমরা একটুটা রাসায়নিকভাবে দেখি যে আসলে পরমাণু কিভাবে চার্জ শূন্য। ঠিক আছে, তাহলে দেখো আমি এই ব্যাখ্যাটা নিচে রেখে দিচ্ছি।
তাহলে এবার খেয়াল করো যে পরমাণু কিভাবে চার্জ শোনো। আমি একটা পরমাণু নিই, যেমন ধরো সোডিয়ামের পরমাণুটা নিছি। তাহলে সোডিয়াম আমাদের কত নম্বর মৌল, তার ইলেকট্রন সংখ্যা কত, 11। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কক্ষপথে কয়টা থাকবে, 2টা, তারপরে কক্ষপথে থাকবে কয়টা, 8টা। তাহলে 11 হতে 10টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পরমাণু, সোডিয়াম পরমাণু। তাহলে আমাদের গঠনটা হচ্ছে কার, সোডিয়াম পরমাণু। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো তো, সোডিয়ামের ভর 23, প্রোটন সংখ্যা হচ্ছে 11। তাহলে এবার দেখো তো ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামের, ইলেকট্রন, তাহলে চার্জ যে শূন্য, দেখো ইলেকট্রন ই সমান কত, দেখো ইলেকট্রন আছে কতটা, 11টা, তো -11। প্রোটন কতটা, প্রোটন পি সমান কত, +11। ঠিক আছে, এই যে প্রোটন, পারমাণবিক সংখ্যাকে কি বলা হয়, প্রোটন সংখ্যা বলা হয়। তাহলে এবার দেখো তো +11 থেকে -11 বাদ দিলে কি, 0। দেখো পরমাণু কিন্তু চার্জ শূন্য, কিন্তু আয়ন কিন্তু চার্জ শূন্য। এখান থেকে যদি আমরা একটু প্রশ্ন করি যে সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, ঠিক আছে, আমরা যদি এখানে সোডিয়াম প্লাস আয়ন বলি, সোডিয়াম প্লাস আয়নের কি চার্জ শূন্য হবে না, সোডিয়াম প্লাস আয়ন কি হবে না, চার্জ শূন্য অবশ্যই হবে না, অবশ্যই এর চার্জ আছে। ঠিক আছে, তাহলে যদি আমাদের প্লাস চিহ্ন থাকে 1 কমে যাবে, অর্থাৎ আমাদের পারমাণবিক সংখ্যা থেকে কি, ইলেকট্রন সংখ্যা থেকে 1 কমে যাবে, কিন্তু পারমাণবিক সংখ্যা আমাদের কি 11 থাকবে। তাহলে 11 থেকে, তাহলে দেখো সোডিয়াম প্লাস আয়ন মানে কি, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সে ত্যাগ করে ফেলছে। সোডিয়াম প্লাস আয়ন মানে কি, সোডিয়াম একটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা কত হবে, 10। তার প্রোটন সংখ্যা তো ঠিকই থাকবে, প্রোটন সংখ্যা তো কমবে না। তাহলে 11 থেকে 10 বাদ দিলে কত হবে, 1 হবে। তার মানে সোডিয়াম প্লাস আয়ন চার্জ কত হবে, +1। ঠিক আছে, তার মানে কি, পরমাণু চার্জ শূন্য হলে আয়ন কি হবে না, চার্জ শূন্য হবে না। যদি প্লাস থাকে তাহলে ইলেকট্রন থেকে একটা বাদ দিব, মানে যতটা প্লাস থাকবে ততটা বাদ দিব। আর যদি মাইনাস থাকে তাহলে তার ইলেকট্রন সংখ্যার সাথে কি হবে, যোগ হবে। এইগুলো নিয়ে হচ্ছে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আসবো, অর্থাৎ টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। তাহলে দেখো আমাদের 6 নম্বর ব্যাখ্যাটা আমি মোটামুটিভাবে তোমাদেরকে যতটা পারি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। এবার দেখো আমাদের লাস্ট যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড আর সৌরজগৎ। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড আর সৌরজগতের ভেতরে যে ব্যাখ্যা আমরা দিব, এই রাদারফোর্ড তার সৌরজগৎকে নিয়ে আসার জন্যই কিন্তু তার ব্যাখ্যাটাকে ভুল প্রমাণিত করা হয়েছে। তাহলে দেখো আমি লাস্টে দিয়ে দিচ্ছি তার রাদারফোর্ড এর ব্যাখ্যা। তাহলে রাদারফোর্ডের সৌরজগতের ব্যাখ্যাটা কি, অর্থাৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যে কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরতে থাকে, সূর্যের চারদিকে ঘুরতে থাকে, ঠিক তেমনি কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সর্বশেষ ব্যাখ্যা। ঠিক আছে, রাদারফোর্ড কি বলল, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যে কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরতে থাকে, ঠিক তেমনি কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক আছে, এই ব্যাখ্যাটাই হচ্ছে তার পরবর্তীতে ভুল প্রমাণিত হয়ে গেছে। যেহেতু রাদারফোর্ড তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছে, এর জন্য তাকে সৌর মডেলও বলা হয়। অর্থাৎ রাদারফোর্ডের মডেলটাকে কি মডেল বলা হয়, রাদারফোর্ডের মডেলের অপর নাম কি, এমসিকিউ আসতে পারে। রাদারফোর্ড মডেলের অপর নাম হচ্ছে সৌর মডেল। ঠিক আছে,
তাহলে দেখো আমরা মোটামুটি রাদারফোর্ড